নমস্কার, ওঙ্কার বাংলায় এই মুহূর্তে অপরূপা রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে রাজ্য রাজনীতির দিকে তাকালে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় উঠে আসছে বাবরি মসজিদকে কেন্দ্র করে। কারণ এই বাবরি মসজিদকে কেন্দ্র করে সামনে উঠে এসেছে হুমায়ুন কবিরের নাম, যিনি একসময় তৃণমূল কংগ্রেসের সাথে ছিলেন, কিন্তু এখন তৃণমূলের বিপক্ষে দাঁড়িয়ে রয়েছেন। জনতা উন্নয়ন পার্টি তৈরি করেছেন এবং সেই দলকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর। ভাবনা চিন্তা রাখছেন জোটের। আর সব মিলিয়ে প্রভাব কতটা পড়ছে রাজনৈতিক ক্ষেত্রে, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। এবং এক্ষেত্রে আরো একটি বিষয় জানিয়ে রাখি, বাবরি যাত্রা যেটা হুমায়ুন কবির তিনি শুরু করেছিলেন, সেটা কিন্তু কার্যত প্রশাসনের হস্তক্ষেপে কিছুটা পিছিয়ে দেওয়া হচ্ছে, কমিয়ে দেওয়া হচ্ছে। আর এই বিষয়কে কিভাবে দেখছে রাজনৈতিক মহল, সেই বিষয় নিয়েও কিন্তু আমরা আজকে আলোচনা করব। এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিওতে রয়েছে বিশিষ্ট সাংবাদিক অরূপ কালী। আমরা দাদা ওঙ্কার বাংলায় স্বাগত জানাবো আপনাকে এবং এই বিষয়ে কথা বলবো। রাজনৈতিক প্রেক্ষাপট পশ্চিমবঙ্গে বারবার আমরা দেখছি যে পরিবর্তন হচ্ছে, একেবারে বলা যেতে পারে পরিবর্তনের পটভূমি তৈরি হয়ে গেছে। তো সেক্ষেত্রে হুমায়ুন কবির এই মুহূর্তে দাঁড়িয়ে আলোচিত প্রসঙ্গ হয়ে দাঁড়িয়েছে। এবং আরো একটি বিষয় রয়েছে বাবরি মসজিদ। বাবরি মসজিদকে কেন্দ্র করে একাধিক বিতর্ক এবং তারপরে একাধিক পদক্ষেপ সামনে উঠে আসছে। এই মুহূর্তের যে বিষয় বাবরি যাত্রা, যেটা হুমায়ুন কবির তিনি শুরু করেছিলেন, কিন্তু কার্যত প্রশাসনিক হস্তক্ষেপে তা পিছিয়ে দেওয়া হচ্ছে। এই বিষয়টাকে কিভাবে দেখবেন? এটা ঠিক যে বাবরি মসজিদ এই কথাটার মধ্যে দিয়ে হুমায়ুন সংখ্যালঘু বা মুসলিম জনগণের মধ্যে একটা আবেগ সৃষ্টি করেছে। যে বাবরির তারা মনে করে যে মুসলিমরা যে তাদের যে মসজিদটা ভাঙা হয়েছিল সেটার পিছনে অন্যায় আছে, যদিও সেটা আদালতের নির্দেশেই হয়েছিল। কিন্তু তারপর হুমায়ুন যে আবার বাবরি মসজিদ করার কথা বলেছেন এবং গতকাল এই যে বাবরি মসজিদের কাজ শুরু করেছেন হুমায়ুন। তারপরে এই যাত্রা প্রথমে ঠিক ছিল উনি ইটাহার, পলাশী থেকে ইটাহার পর্যন্ত যাত্রা করবেন, কিন্তু পরবর্তীকালে উচ্চ মাধ্যমিক বা এইসবের পরীক্ষার কারণে সেটা হয়নি। আজকে বেলডাঙ্গা পর্যন্ত উনি গেছেন, যেখানে বেলডাঙ্গায় বাবরি মসজিদটা হচ্ছে হওয়ার কথা, সেখানে জমি নেওয়া হয়েছে। বা সেখানে এটা যেটা বললাম যে একটা সংখ্যালঘুদের মধ্যে আবেগ সৃষ্টি করেছে। কারণ যেদিন এই বাবরি মসজিদের কথা হচ্ছিল, যেদিন বাবরি মসজিদের কথা উনি ঘোষণা করলেন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, আমরা দেখেছিলাম যে গ্রামগঞ্জ থেকে মানুষ বা আর কি যুবকরা তারা মাথায় ইট বয়ে নিয়ে আসছে এবং প্রচুর মানুষ হয়েছিল। ওনার যে এক্সপেকটেশন ছিল তার থেকেও বেশি লোক হয়েছিল এবং আর্থিক দিক থেকেও সহায়তা অনেক পেয়েছেন। সারা পৃথিবী থেকেই ফান্ড আসছে, ফান্ডের কোনো অসুবিধার মানে বোঝা যাচ্ছে যে এদের একটা অবদমিত ইচ্ছা ছিল, যেটা হুমায়ুন যেটা চাগিয়ে দিতে পেরেছে। এবার একটা হচ্ছে আবেগ আর একটা হচ্ছে দল করা, দুটো তো এক না। তারপরে হুমায়ুন যেটা একটা দল করলো, জনতা উন্নয়ন পার্টি, এবং তারপরে হুমায়ুন কিভাবে সেটা এগিয়ে নিয়ে যায়, কারণ এই আবেগটাকে তো ভোট বাক্স পর্যন্ত নিয়ে যেতে হবে এবং সেটা হুমায়ুনের সেই সংগঠন নেই, কারণ নতুন দল করেছে, এখনো জেলায় জেলায় সংগঠন তৈরি হয়নি, তারপরে তো সেটাকে নিয়ে যাবে। তাই হুমায়ুন আজকে যে যাত্রা, সেখানে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছিলাম গাড়ি দিয়ে হেঁটে সেখানে যাচ্ছে এবং ওর আর কি যে হাতিয়ারই হচ্ছে বাবরি মসজিদ, তাই জন্য বাবরি মসজিদটা কীভাবে হবে তার একটা রেপ্লিকা নিয়ে যাচ্ছে সেখানে। মানুষের মধ্যে সেই জিনিসটা জাগিয়ে তুলছে, দেখো আমি তোমাদের বাবরি মসজিদ সেটা আবার তোমাদের এনে দিচ্ছি। পশ্চিমবঙ্গের রাজনীতিতে সেই অর্থে কোনো সময় মুসলিমদের লিডার শুধু আর কি একটা মুসলমানদের হয়ে রাজনীতি করবে সেরকম কিন্তু নেই। হ্যাঁ, অন্য মুসলিম লিডার অনেক আছে। আজকে যখন আমরা মালদার কথা বলছি, সেখানে বরকত গনি খান চৌধুরী আছেন, কিন্তু তারা রাজনীতি করেছেন কংগ্রেসের মধ্যে থেকে, এবং কংগ্রেসে থেকে সিপিএম-এ থেকে, সেরকম কিন্তু মুসলিম লিডার আছে, কিন্তু তারা কখনো মুসলিমদের আইডেন্টিটির জন্য শুধুমাত্র রাজনীতি করেননি। মানে রাজনীতির ঊর্ধ্বে কখনোই ধর্ম যায়নি। ইনি শুধুমাত্র মুসলিম আইডেন্টিটি নিয়ে করছেন। মুসলিমদের আর কি একটা হিন্দু পার্টি আছে বলছে বিজেপির, তাহলে একটা মুসলমানদের জন্য পার্টি থাকবে না কেন? মুসলমানদের দাবি নিয়ে একটা দল কেন গড়ে উঠবে না? সেটা নিয়ে কিন্তু উনি এগিয়ে যাচ্ছেন। আমরা যেরকম যদি বাংলাদেশের এই অসমের দিকে তাকাই, তাহলে দেখতে পারবো বদরুদ্দিন আজমল, উনিও কিন্তু এই মুসলিম আইডেন্টিটি নিয়েই করেন। এখানে আইএসএফ একটি দল আছে, কিন্তু আইএসএফ সেকুলার ফ্রন্ট, এটা শুধুমাত্র মুসলিমদের কথা বলে না, সমাজের অন্যান্য পিছিয়ে পড়া অংশের কথাও বলে। তো এই অবস্থায় হুমায়ুন যে ডাকটা দিয়েছেন, এটা ঘটনা, সেটা একটা মুসলিম দের মধ্যে
এবং যুবকদের মধ্যে একটা সাড়া দিয়েছে। এবার তিনি সেই বাবরি মসজিদটাকে, কারণ তার রাজনীতির হাতিয়ারটাই হচ্ছে বাবরি মসজিদ, কারণ হুমায়ুন জনমানুষে কোনো প্রভাব এখনো পর্যন্ত ফেলেনি যে হুমায়ুন বলেছেন আমি 10টা হসপিটাল করব। আজকে আমি আর কি ওনার যে রাজনীতি, উনি কি বলছেন যে দেখো আমি এদের এডুকেশনটাকে এখানে নিয়ে আসবো, দেখো আমি সরকারি চাকরিতে যারা মুসলিম আছেন তাদের সংখ্যা বাড়াবো, দেখো আমি মহিলাদের এডুকেশন বাড়াবো। কারণ বামরা যখন চলে গেছিল সিপিএম, তার যাওয়ার পেছনে অন্যতম কারণ ছিল হচ্ছে জাস্টিস সাচারের রিপোর্ট। জাস্টিস সাচার, যিনি সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ছিলেন, তিনি সংখ্যালঘুদের কি অবস্থা সেটা নিয়ে একটা রিপোর্ট দিয়েছিলেন। সেখানে দেখা গেল যে বামেদের আমলেও সংখ্যালঘুদের অবস্থা অত্যন্ত শোচনীয়। কি সরকারি চাকরি, কি মহিলা, কি তাদের সামাজিক ক্ষেত্রে, পার ক্যাপিটা ইনকাম, আর কি প্রতিটা জায়গায় তারা মহিলা আর কি পিছিয়েই গেছে। সরকারি চাকরিতেও গেছে, কর্মসংস্থানেও আছে। তাদের এক প্রকার ধরা হতে পারে যে ভোট ব্যাংক হিসাবেই তাদের আর কি নেওয়া হয়েছিল। তাই তারপরে যেটা লেফট করেছিল সেই জায়গা থেকে তারা এই যে সংরক্ষণ, যে সেখানে কোটায় যে মুসলিম সংরক্ষণ, যেটা নিয়ে পরবর্তীকালে চ্যালেঞ্জ হলো, যে সেখানে যে মুসলিমদের পিছিয়ে পড়া অংশকে বেশি করে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, সেটা কিন্তু তারপরে তারপরে সিপিএম সরকার থাকেনি, সেই সংরক্ষণ দেওয়ার পরে সিপিএমকে চলে যেতে হয়েছে। হ্যাঁ, এবার হুমায়ুন যেটা করছে সেটা হচ্ছে মুসলিমদের ভাবাবেগটাকে সে চাগিয়ে দিয়েছে। এবার সেই ভাবাবেগ থেকেই আজকের এই যাত্রা। এবং সেখানে তুমি যেটা বলছিলে, হ্যাঁ টাকা পয়সা জনিত কোনো সমস্যা নেই, কারণ সারা পৃথিবী থেকে ফান্ড আসছে। নিজেই বলছে আমার টাকার কোনো অভাব নেই। বোধহয় কি শুনলাম 14 কোটি না কি একটা বললো, সংখ্যাটা আমার মনে নেই, কত একটা বললো যে মসজিদের পেছনে আমার লাগবে। এবার যেটা হয়েছিল যে এরপর হয়তো বলবে যে ইট, আমরা আগেও দেখেছিলাম ইট নিয়ে এসো মসজিদে, সে ফলে একটা হাওয়া তৈরি করেছে। এবার ভোট বাক্সে হুমায়ুন কার সাথে যাবে, এবং এইটাকে টেনেই ওকে যেতে হবে। এই বাবরি মসজিদটাকে টেনে, ওর তো রাজনীতির ক্ষেত্রেই হচ্ছে বাবরি মসজিদ, সেটাকে টেনেই ওকে যেতে হবে। তাই সেটাই আজকে আবার ওই বেলডাঙ্গা পর্যন্ত যাত্রা হয়ে যাবে। দেখার, ওর বললো যে মালদায় কথা হয়েছে, মালদায় থাকে বোধহয় শনিবার বা রোববার করতে বলেছে, যখন পরীক্ষা নেই। কেন, এটাও ঠিক যে ওর কোনো অনুমতি না থাকলেও পুলিশ কিন্তু কোনো কড়া ব্যবস্থা নিতে পারছে না, বিশেষত এই ইস্যুতে। কারণ এটা করতে গেলেই তারা বুঝতে পারছে যে একটা ব্যাকল্যাশ হবে বা একটা বুমেরাং হওয়ার সম্ভাবনা আছে। কারণ বাবরি মসজিদের, কারণ তৃণমূল কংগ্রেস কিন্তু একবারের জন্য বলছে না যে বাবরি মসজিদ আমরা চাই না বা কিছু স্পষ্টভাবে কোনো ঘোষণা। বাবরি মসজিদ দিয়ে তাদের কি স্ট্যান্ড? কারণ তারা বারবার করে হুমায়ুনের রাজনীতিতে বলেছে যে তুমি যখন মন্দির করছো সেটা সরকারি পয়সায় মন্দির করেছো, কিন্তু যখন মসজিদ করছো তখন কেন করছো না? তাহলে সরকারি পয়সায় মন্দিরটা করলে কেন? সেখানে দীঘাতে হতে পারে, সেখানে আবার হিটকো আবার জমি নিয়েছে, সেখানে হতে পারে, বা তুমি শিলিগুড়িতে মহাকাল মন্দির করছো, তাহলে তুমি সেখানে মুসলিমদের জন্য কেন সরকারি জায়গায় করছো না? সরকারের তো কাজ হতে পারে না কোনো মন্দির বা, তাহলে তুমি হ্যাঁ খালি একটি নির্দিষ্ট ধর্মের জন্য। এটা হুমায়ুনের রাজনীতির অন্যতম হাতিয়ার। ফলে সাই নিয়েই এগিয়ে যাচ্ছে। এক্ষেত্রে দাদা যেমনটা আপনি বললেন, উল্লেখ করলেন যে জোটের একটা প্রচেষ্টা কিন্তু হুমায়ুন কবিরের মধ্যে আমরা বারবার দেখছি। কারণ এটা উনিও একটা সময় রাজনীতির সাথে যেহেতু করে এসছেন রাজনীতি, তিনি জানেন যে এই মুহূর্তে তার সংগঠন বলতে কিছু নেই, সেই জায়গা থেকে তাকে এগোতে গেলে কারুর না কারুর হাত ধরতে হবে। এবং এক্ষেত্রে আমরা দেখছি তিনি বারবার করে কোথাও কোনো না কোনো একটি বিভিন্ন দলের সাথে আলাপ আলোচনার দিকে যাচ্ছেন এবং তিনি জোট করবেন এবং খুব পজিটিভ একটা কথা বলছেন, বার্তা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু কার্যত এই জোটটা যদি হয়, আদৌ কি জোট হওয়া সম্ভব? প্রথম প্রশ্ন এটাই। প্রথমত দেখো, জোট আর কি মমতার বিরুদ্ধে কি বিরোধী জোট বা তৃণমূলের বিরুদ্ধে যে বিরোধী জোটের ক্ষেত্রে সম্ভাবনা আছে যে সব বিরোধী কি এক হবে? এখনো পর্যন্ত কংগ্রেস তারা বলে দিয়েছে যে সব আসনে তারা এক লাইন লড়বে, ফলে কংগ্রেসকে বাদ দিয়ে এগোনো যায়। তারপরে যেটা পড়ে থাকছে যে বাদবাকি যে দলগুলো আছে তারা কি এক প্ল্যাটফর্মে আসছে? সিপিএম এর নেতৃত্বে বামফ্রন্ট, আইএসএফ এবং হুমায়ুন যেহেতু এবার একটা ভাবাবেগ জাগিয়ে তুলেছে, তারা কি একটা জায়গায় আসবে? সেটা এখনো পর্যন্ত কিন্তু পরিষ্কার নয়। কারণ আমরা দেখলাম যে মোহাম্মদ সেলিমের সঙ্গে হুমায়ুনের মিটিং হয়েছে, তার নিয়ে যথেষ্ট সমালোচনা হয়েছে। যদিও সিপিএম রাজ্য সম্পাদক বলেছিলেন তিনি মন বুঝতে গিয়েছিলেন, হুমায়ুন কি পলিটিক্স কি চায় বা না চায় সেটা তিনি বুঝতে গিয়েছিলেন। একইভাবে অবশ্য তখন আর একটা সিপিএম চেষ্টা করেছিল যে কংগ্রেসের উপর একটা চাপ সৃষ্টি করা, কারণ কংগ্রেস তখনও পর্যন্ত জানায়নি কি করবে। কারণ সে সময় সিপিএম এর মনে হয়েছিল কংগ্রেস তৃণমূলের হাত ধরবে। তাই এবার হুমায়ুন আইএসএফ এর সঙ্গে কথা বলেছে। দেখলাম নওসাদ বলছেন
যে সেখানে হুমায়ুন আগে যে কথাটা বলেছিল যে 70% ভাসিয়ে দিতে পারে অর্থাৎ হিন্দুদের ভাগীরথীর জলে, লাস্ট লোকসভায় বলেছিল যে তার জন্য হুমায়ুন যে ক্ষমা চেয়েছে আমাদের সেটা ভালো লেগেছে। এবারে নওশাদের সঙ্গে কতটা এগোয়, এবং হুমায়ুন মিমের সঙ্গেও কথা বলেছে। সেখানে মিম বিশেষ করে মালদা এবং বিহার সীমান্ত যে অঞ্চলগুলো আছে, মিম ভালোভাবে সংগঠন বাড়াচ্ছে এবার, কারণ লাস্ট বিহার ভোটে কিন্তু মিম ওই এলাকায় আসনও পেয়েছে, বিহার এলাকায়, এই মালদা বিহার সীমান্তে। তাই এখনো পর্যন্ত কথা এগোচ্ছে, কারণ আজকে দেখলাম ও বলছে যে আমি দাদা এখানেই তো নওশাদ সিদ্দিকী যেটা একটা বার্তা দিয়েছিলেন, আরেকটা যে তিনি বলেছিলেন যে সেকুলার মানসিকতা নিয়ে তো আসুন তবে কথা বলতে বসবো, তিনি তো বসতেই চাননি আলোচনায়, এটা একটা তখন তিনি বলেছিলেন যে সেকুলার মানসিকতা। তারপরে তো ওই যে ক্ষমা চাইলো যে 30% বা 70%, আমি যেটা বলেছি তার জন্য, তারপরে ও বলেছে না, ও যেটা বলেছে তাতে সন্তুষ্ট। এবার দেখা আলটিমেট আইএসএফ আবার কথা বলছে সিপিএম এর সঙ্গে বা লেফটের সঙ্গে, সেটা কোন জায়গায় দাঁড়ায়। ফলে মোটামুটি এই মাসের মধ্যে একটা পরিষ্কার হবে যে ফেব্রুয়ারি মাসের মধ্যে, বা এখনো তো ভোটের দিন ডিক্লেয়ার হয়নি, এই মাসের মধ্যে একটা ডিক্লেয়ার হয়ে যাওয়ার কথা। এবং এখনো পর্যন্ত সে পরিষ্কার নয় যে তারা এক সংঘবদ্ধ হয়ে লড়বে, যেটা সম্ভাবনা, কারণ কংগ্রেস তো আলাদা বলে দিয়েছে, তারা আলাদাই লড়বে, আলাদা করে দেখবে। এবার একটা হচ্ছে হ্যাঁ ঘোষিতভাবে হয়তো জোট হলো না, কিন্তু বিরোধীরা কি একটা অন্যভাবে প্ল্যাটফর্মে আসতে পারবে এক জায়গায়, যে কংগ্রেসের যে সমস্ত জায়গায় স্ট্রংহোল্ড, যে অন্যান্য যারা তারা সেখানে লুজ ক্যান্ডিডেট দিল, প্রচারে গেল না, নানাভাবে হয়, বা প্রার্থী দিল না, অন্যভাবে হলো, সেটা দেখার আগামী এই ফেব্রুয়ারি মাসটা হলে বোঝা যাবে। আর দাদা একেবারে শেষের দিকে চলে এসেছি, আমরা একটা ছোট্ট করে উত্তর চাইবো খালি, যে যদি জোট হয় সেক্ষেত্রে মমতা সরকার কতটা চাপে পড়তে পারে, কারণ সংখ্যালঘু ইমোশন যেটা একটা রয়েছে, যেটাকে হাতিয়ার করে এগোতে চাইছে হুমায়ুন, এবং তার একেবারে সরাসরি টার্গেট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতার সরকার বা তৃণমূল দল, সেক্ষেত্রে কার্যত কতটা চাপে পড়তে পারে তৃণমূল? এটা ঠিক, যদি বিরোধীরা এক হয়ে যায় তাহলে স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস চাপে পড়বে। তোমাকে যদি আমি একটু পেছনে নিয়ে যাই, আর কি সিপিএম এর জমানা যখন 2011-র আগে আমরা দেখেছিলাম সমস্ত বিরোধীরা এক জায়গায় চলে এসেছে, সেখানে নকশাল, এসইউসি, কংগ্রেস, তৃণমূল, বিজেপি সবাই এক প্ল্যাটফর্মে সিপিএম এর বিরুদ্ধে চলে এসেছিল। কিন্তু এখনো পর্যন্ত মমতার বিরুদ্ধে কিন্তু সবাই এক প্ল্যাটফর্মে নেই। বিজেপির সঙ্গে তারা ঘোষিতভাবে কেউ জোটে যেতে পারবে না, কংগ্রেস বলছে আলাদা লড়ছে। ফলে সেখানে তো নিঃসন্দেহে যদি বিরোধীদের ভোট ভাগাভাগি হয়ে যায় তাহলে তো অ্যাডভান্টেজ মমতা। কিন্তু একটা পার্থক্যও আছে, যে 11 সালের ভোটে তখন কিন্তু এরকম ধর্মীয় মেরুকরণ ছিল না একেবারেই। এবারের 2026-এর রাজনীতি কিন্তু থেমে নেই, সেখানে কিন্তু ভোটের অনেক বিভাজন হয়ে গেছে। এবার এই যে হুমায়ুন যত এগোবে এবং তার উপর কিন্তু ধর্মীয় বিভাজনটা আরও বাড়বে সেখানে আগামী দিন, এবং সেই জায়গায়, এবং যদি ধর্মীয় বিভাজন বাড়ে তাহলে স্বাভাবিকভাবেই সেখানে হিন্দু ভোট যদি কনসলিডেশন হয় লাভ হবে বিজেপির, কারণ সংখ্যালঘু ভোট যদি কিছু কাটে সেটা মমতার ক্ষতি। হ্যাঁ, বিরোধীরা যদি এক হতো তাহলে অবস্থা আরও খারাপ হতো, কিন্তু এতেও যদি কিছু ভোট কাটে মমতার ক্ষতি। কারণ আমার কাছে এখনো পর্যন্ত যা খবর পাচ্ছি, বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ এই এলাকায় কিন্তু কংগ্রেস, যদি 2024-এর লোকসভার নিরিখের ফলাফলে দেখি, কংগ্রেস কিন্তু ভালো ফল করবে, এবং সেখানে মালদা এবং মুর্শিদাবাদে। তাই কংগ্রেস আবার একা লড়তে চাইছে, কারণ কংগ্রেসের ভোট ভেঙেই তৃণমূলে গিয়েছিল। এবার দেখার, যেহেতু বিরোধী জোট হয়নি, বিরোধী জোট হলে সংখ্যালঘু ভোটে তৃণমূলের অনেক বেশি প্রভাব পড়তো, কারণ এটাই তাদের বলা যেতে পারে মূল জায়গা, সংখ্যালঘু ভোট। এবং সেখানে সংখ্যালঘু ভোট প্রায় 30%-এর উপর আছে, এখানে 35, তার 90% তৃণমূল পেয়েছিল লাস্ট ইলেকশনেই। এবার সংখ্যালঘু ভোট কতটা কাটতে পারবে? হ্যাঁ, হুমায়ুন হয়তো কোনো আসন পেল না, বা ওই নিজের মুর্শিদাবাদে 2-3টে আসন, রেজিনগর, ভরতপুর, বা ওই 2-3টে এলাকার মধ্যে করলো, কিন্তু স্পয়লার হয়ে গেল, প্রচুর ভোট কেটে দিল, সেটা কিন্তু ক্ষতি হবে তৃণমূলের। একেবারে অনেক ধন্যবাদ দাদা আপনাকে। আমাদের সাথে ছিলেন বিশিষ্ট সাংবাদিক অরূপ কালী, এবং তিনি কিন্তু একদম বিস্তারিতভাবে বেশ ভেঙে বলে দিলেন যে কার্যত এই যে হুমায়ুন কবির, তার শুধু দল একটি রাজনৈতিক কথাই বলছে না, সেখানে কিন্তু ধর্মীয় মেরুকরণ বা ধর্মীয় ইমোশন, সেই বিষয়টাও কিন্তু আবেগটা নিয়েও রয়েছে, এবং কার্যত সেক্ষেত্রে নির্বাচনের প্রাককালে যে ধরনের কর্মকাণ্ড চলছে তাতে নির্বাচনে গিয়ে বেশ কিছু ভূমিকা তারা যদি রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু নির্বাচনে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি প্রভাব পড়বে। আজকের আলোচনা এই পর্যন্তই। দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।